18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং, এবার নিরাপত্তা চেয়ে ডিসিকে চিঠি দিল পল্লী বিদ্যুৎ। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত, বলছেন জয়সওয়াল। জানাবো 91-এর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল, এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সবসময় চেষ্টা করে, বলছেন রিজভী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং, এবার নিরাপত্তা চেয়ে ডিসিকে চিঠি দিল পল্লী বিদ্যুৎ। নেত্রকোনায় বিদ্যুতের চাহিদা তুলনায় সরবরাহ ব্যাপকভাবে কমে যাওয়ায় গ্রাহক পর্যায়ে দিন-রাত মিলিয়ে 72 থেকে 79% পর্যন্ত লোডশেডিং দেওয়া হচ্ছে। তীব্র গরমের মধ্যে এই ভয়াবহ সংকটের কারণে স্থানীয় গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও হামলার আশঙ্কায় জেলা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। দুপুরে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। তিনি বলেন, লোডশেডিং কমিয়ে আনতে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সেই সঙ্গে বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা বাড়াতে পুলিশকে জানানো হয়েছে। এর আগে সোমবার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আকরাম হোসেন জেলা প্রশাসককে এ বিষয়ে একটি চিঠি দেন। চিঠিতে বলা হয়, নেত্রকোনা 132-33 কেভি গ্রিড উপকেন্দ্র থেকে 9টি 33 কেভি ফিডারের মাধ্যমে নেত্রকোনায় 10টি উপজেলা এবং সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের চাহিদা 157 মেগাওয়াট। তবে 3 দিন ধরে চাহিদার তুলনায় অত্যন্ত কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় ব্যাপক লোডশেডিং দিতে হচ্ছে। চিঠিতে আরও বলা হয়, অতিমাত্রায় লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। মোবাইল ফোনে কর্মকর্তাদের গালিগালাজের পাশাপাশি অফিস ঘেরাও ও ভাঙচুরের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বকেয়া আদায়ে অভিযান পরিচালনার সময় কর্মচারীদের ওপর অতর্কিত হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটছে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত, বলছেন জয়সওয়াল। বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ ভারত নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদি হত্যা মামলায় সন্দেহভাজনদের নিয়ে তদন্ত চলছে। জয়সওয়াল বলেন, আমাদের হাই কমিশনার গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ এবং হাদি হত্যা মামলা, এই দুটি বিষয় নিয়েও আপনারা প্রশ্ন করেছেন। হাদি হত্যা মামলা সম্পর্কে তিনি বলেন, এটি একটি আইনি বিষয় এবং বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান আগেও পরিষ্কার ছিল। আমরা আমাদের দেশে প্রচলিত নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠকের একদিন পর ভারতের পক্ষ থেকে এই বক্তব্য এলো। বৈঠকের পর প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের ভারতের কাছ থেকে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে। 91-এর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল, প্রায় 35 বছর পর আবার রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে। সংখ্যার হিসাবে ফলাফল অনেকটাই জানা। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। তারপরও বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন জোট রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে। এই প্রার্থিতা তাই শুধু ভোটের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক বার্তা ও কৌশল। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল 1991 সালে। সেই নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। তাকে প্রার্থী করেছিল আওয়ামী লীগ। আব্দুর রহমান বিশ্বাস জয়ী হয়েছিলেন। সেই নির্বাচন রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা, দলীয় আনুগত্য,
নিরপেক্ষতা এবং সরকার বিরোধী দলের সম্পর্ক নিয়ে যে বিতর্ক তৈরি করেছিল তা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ী হয়ে আছে। এরপর রাষ্ট্রপতি নির্বাচনে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। প্রতিবারই একক প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, ফলে সংসদ কক্ষে ভোট গ্রহণের প্রয়োজন পড়েনি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্বাচন কমিশন গেজেটের মাধ্যমে একক প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেছেন। এবারের পরিস্থিতি তাই 1991 সালের পর সংসদে ভোটের সম্ভাবনা তৈরি করেছে। সংখ্যার হিসাবে বিএনপির প্রার্থী জয় প্রায় নিশ্চিত হলেও বিরোধী দলের প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে 1991 সালের রাজনীতির অনেক প্রশ্নই যেন আবার সামনে এসেছে। স্বাধীনতার পর থেকে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পদ্ধতিতে বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে। 1972 সালের সংবিধানে সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান ছিল। চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি পদে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি চালু করা হয়। 1978 সালে জিয়াউর রহমান প্রত্যক্ষ ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর 1991 ও 1986 সালে দুবার সাধারণ ভোটারের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে ভোটার শুধু সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করবেন। সংসদ কক্ষে হবে ভোট। ঘোষিত তফসিল অনুসারে 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এরপর যাচাই বাছাই 18 আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপরও একাধিক প্রার্থী থাকলে ভোট হবে 20 আগস্ট। কেমন ছিল সর্বশেষ ভোট? 1991 সালের নির্বাচনে বিএনপি 300টি সাধারণ আসনের মধ্যে 140টি পায়। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 151 আসনের চেয়ে 11টি কম। আওয়ামী লীগ পায় 88টি, জাতীয় পার্টি 35টি এবং জামাত ইসলামী 18টি আসন। সংখ্যাগরিষ্ঠতা বিএনপির ছিল না। দলটি জামায়াত ইসলামীর সমর্থনে সরকার গঠন করে। খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই এরশাদ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু নির্বাচনের পর তারা আবার সরকার ও বিরোধী দলের ভূমিকায় চলে যায়। এক পর্যায়ে দুই দলের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। বিএনপি সরকার ক্ষমতায় এসে আবার সংসদীয় ব্যবস্থা ফিরিয়ে আনে। রাষ্ট্রপতিকে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত করার বিধানও ফিরে আসে। 1991 সালের 8 অক্টোবর সংসদ কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটের আয়োজন করা হয়। বিএনপি প্রার্থী করে দলটি তখনকার স্পিকার আব্দুর রহমান বিশ্বাসকে। তিনি 1962-1965 সালে পূর্ব পাকিস্তানের আইনসভায় সদস্য ছিলেন। 1979 সালে সংসদ সদস্য হয়ে জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভায় পাটমন্ত্রী এবং পরে বিচারপতি আব্দুস সাত্তার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন দীর্ঘদিনের পরীক্ষিত বিএনপি নেতা। বিএনপি যখন আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নেয়, তখন আওয়ামী লীগ সহ কিছু বিরোধী দলের আপত্তি ছিল মূলত দুটি বিষয়ে। তারা তার মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার বিষয়টি সামনে আনে, পাশাপাশি রাষ্ট্রপতি পদে দলীয় রাজনীতিকের বদলে একজন নিরপেক্ষ ব্যক্তিকে বেছে নেওয়ার দাবি জানায়। বিএনপি আব্দুর রহমান বিশ্বাসের ব্যাপারে অনড় থাকায় আওয়ামী লীগ সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করে। আওয়ামী লীগ জানত সংসদে বিএনপির সাংগঠনিক শক্তি বেশি, ফলে শুধু ভোটের অঙ্কে জয় পাওয়া কঠিন। কিন্তু বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করে আওয়ামী লীগ দুটি রাজনৈতিক বার্তা দিতে পেরেছিল। প্রথমত, রাষ্ট্রপতি পদে একজন দলীয় রাজনীতিকের পরিবর্তে একজন সাবেক প্রধান বিচারপতিকে চাওয়া হচ্ছে। দ্বিতীয়ত, বিএনপির ভেতরে মুক্তিযুদ্ধপন্থী বা আব্দুর রহমান বিশ্বাসকে প্রার্থী করার কারণে যেসব সংসদ সদস্যের আপত্তি থাকতে পারে তাদের ভোট টানার একটি সুযোগ তৈরি করে। আব্দুর রহমান বিশ্বাসের জয়। 1991 সালের 8 অক্টোবর সংসদ কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটের আয়োজন করা হয়। বিএনপি আব্দুর রহমান বিশ্বাস পান 172 ভোট। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় 166 ভোটের চেয়ে মাত্র 6 ভোট বেশি। ওই সংসদে সংরক্ষিত আসন সহ বিএনপির মোট আসন ছিল 168টি। বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর পক্ষে ভোট পড়ে 92টি। সংরক্ষিত নারী সহ সংসদে মোট 330 সদস্যের ভোটের ব্যবস্থা ছিল। সব মিলিয়ে ভোট পড়ে 264টি, অর্থাৎ 66 জন ভোট দেননি। আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ঠিকই, কিন্তু বিপুল রাজনৈতিক ঐক্যমত্য নিয়ে হয়। রাজনৈতিক সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি নির্বাচনে মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে আব্দুর রহমান বিশ্বাসের বিরোধিতা করলেও আওয়ামী লীগ জামায়াতের ভোট পেতে তৎপর ছিল। এমনকি আওয়ামী লীগ প্রার্থী জামায়াতের তৎকালীন আমির গোলাম আজমের সঙ্গে সাক্ষাৎ করে ভোট চেয়েছিলেন। এ নিয়ে ব্যাপক আলোচনাও হয়। আব্দুর রহমান বিশ্বাসও গোলাম আজমের সঙ্গে দেখা করেছিলেন। বিষয়টি নিয়ে দৈনিক সংবাদ 8 অক্টোবর নিন্দনীয় শিরোনামে বিশেষ একটি লেখা প্রথম পাতায় ছেপেছিলেন। অন্যদিকে জামায়াত সরকার গঠনে বিএনপিকে সহায়তা করলেও রাষ্ট্রপতি পদে জামায়াতের সবাই আব্দুর রহমান বিশ্বাসকে ভোট দিয়েছে কিনা তা নিয়ে সংশয় আছে, কারণ জামায়াতের সব ভোট পেলে আব্দুর রহমান বিশ্বাস আরও বেশি ভোট পেতে পারতেন। আলোচনায় আছে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও ইসলামী ঐক্যজোটের অনেক সংসদ সদস্য ভোট দেননি। মজার বিষয় হচ্ছে, ওই সংসদে দুজন স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন। একজন বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তারা দুজনই বিএনপি রাষ্ট্রপতিকে ভোট দিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বীহীন পরের 7 নির্বাচন 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন
নির্বাচনের পর সংসদে স্থায়ী ছিল 11 দিন। ওই বছর জুনে অনুষ্ঠিত পরে নির্বাচনে জয়ী হয় আওয়ামী লীগ। রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে। বিরোধী দল কাউকে প্রার্থী করেনি। রাজনৈতিক মহলে আলোচনা আছে, সংসদীয় গণতন্ত্র চালুর পর ওই সংসদে বিরোধী দলের সর্বাধিক সংসদ সদস্য ছিলেন। চাইলে বিএনপির প্রার্থী দিতে পারত, কিন্তু শাহাবুদ্দিন আহমেদের প্রতি সম্মান জানিয়ে বিএনপির প্রার্থী দেয়নি। এরপর প্রতিবারই সংখ্যাগরিষ্ঠতা জোরে রাষ্ট্রপতি হয়েছেন, বিরোধীরা অংশ নেয়নি। 2001 সালের নির্বাচনে বিএনপি জয়ী হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করে এই QM বদরুদ্দোজা চৌধুরীকে। তিনি 8 মাস দায়িত্বে ছিলেন, কিন্তু বিএনপির সঙ্গে তার সম্পর্কের অবনতি হয় দ্রুতই। এরপর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর জিয়াউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচিত করে বিএনপি। 2006 সালে রাজনৈতিক সংকটের সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিজেই নিয়েছিলেন। এক পর্যায়ে একাগোরো সরকার দায়িত্ব নেয়। 2008 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। রাষ্ট্রপতি নির্বাচিত করেন জিল্লুর রহমানকে। এরপর 2023 সালে 23 এপ্রিল তিনি স্বাভাবিক অবসরে যান। রাষ্ট্রপতি পদে এক ব্যক্তি দুইবারের বেশি থাকতে পারেন না। আব্দুল হামিদই এখনও পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক সময় রাষ্ট্রপতির দায়িত্বে থাকা ব্যক্তি। এরপর 2023 সালে 24 এপ্রিল রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি গত 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া চলছে। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের আনুষ্ঠানিক প্রধান। সামরিক বাহিনীর সর্বাধিনায়কও রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত, হ্রাস বা দণ্ডিতকে ক্ষমা করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।